আমি যখন দেখলাম আব্বা আমাদের সবার মধ্যে সম্পত্তি ভাগ করে দিচ্ছে তখনও বুঝিনি সেই ঘরের একমাত্র মেয়েটার জন্য এত বড় অপমান জমা করে রেখেছেন উনি। আমার বড় ভাই রাশিদ পেল বাজারের 3টে দোকান, ছোট ভাই ফাহিম পেল গ্রামের জমিটা, আমি পেলাম শহরের ফ্ল্যাটের অংশ। শুধু আপা, আমাদের একমাত্র বোন তানহা, দাঁড়িয়ে রইল চুপচাপ। আব্বা সবার সামনে কাগজে সই করতে করতে হঠাৎ মাথা তুলে বললেন, তুই একটা টাকাও পাবি না, আল্লাহর কসম তোকে আমি 1 পয়সাও দিব না। ঘরের ভেতর মুহূর্তে নিস্তব্ধতা নেমে এসেছিল। তানহা আপা কিছু বলেনি, শুধু একবার আমাদের দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টিটা আজও আমি ভুলতে পারি না। সেখানে রাগ ছিল না, অভিযোগও না, ছিল শুধু একটা ভাঙা মানুষের নীরব প্রশ্ন। কিন্তু আমরা কেউই কথা বলিনি, আমিও না, কারণ তখন আমরা সবাই নিজের অংশ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। কে কি ব্যবসা করবে, কে কোথায় বিনিয়োগ করবে, সেসব হিসেবেই ডুবেছিলাম। আর আব্বা, তিনি একা হয়ে গেলেন। তানহা আপার সাথেও ধীরে ধীরে আমাদের যোগাযোগ কমে গেল। আসলে কমে গেল না, আমরা ইচ্ছা করেই দূরে সরে গেলাম, কারণ ভিতরে ভিতরে একটা অস্বস্তি কাজ করত। ওর সামনে দাঁড়ালে মনে হতো আমরা সবাই অপরাধী। আপা কখনো কারো কাছে কিছু চায়নি, না ঝগড়া করেছে, না আদালতের ভয় দেখিয়েছে। শুধু একদিন ফোনে খুব শান্ত গলায় বলেছিল, তোরা ভালো আছিস তো? আমি তখনও ঠিকমতো কথা বলতে পারিনি। এরপর কয়েক মাস কেটে যায়। এক শুক্রবার সকালে হঠাৎ তানহা আপা আমাকে ফোন দিল, বলল, শোন, আজকে আব্বার কাছে যাবি? মানুষটা একা থাকে, দেখে আসি কি লাগবে। আমি একটু থেমে বললাম, হঠাৎ? আপা হালকা হেসে বলল, হঠাৎ আবার কি, উনি আমাদের আব্বা। কথাটা শুনে বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠেছিল, কারণ এত অপমানের পরও মানুষটা আব্বাকেই ভাবছে। আমরা দুজন দুপুরের পর বের হলাম। আপার হাতে একটা বড় ব্যাগ ছিল, ভেতরে আব্বার পছন্দের খাবার, গরম ভুনা খিচুড়ি, গরুর মাংস আর নারকেলের পায়েস। রাস্তা জুড়ে আপা স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম ওর চোখের নিচের কালচে দাগগুলো কতটা ক্লান্তির গল্প বলে। ওর মেয়েটা অনেকদিন ধরে অসুস্থ, স্বামী ছোট্ট চাকরি করে, সংসার কোনো মতো চলে, তবুও কখনো কাউকে কিছু বুঝতে দেয়নি। আমরা বাড়িতে পৌঁছাতেই আব্বা দরজা খুললেন। তানহা আপাকে দেখেই ওনার মুখ শক্ত হয়ে গেল। প্রথম কথাটাই ছিল, কি রে, এখন আবার কি জন্য আসছিস, ভাগ চাইতে? আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম, কিন্তু আপা হাসলো, খুব আস্তে বলল, না আব্বা, আপনার জন্য খাবার এনেছি, ভাবলাম একটু দেখে যাই। আব্বা ঠান্ডা গলায় বললেন, এই বাড়ি এখন রাশেদের নামে, তোর এখানে কোনো অধিকার নেই। কথাটা এত নিষ্ঠুরভাবে বলা হয়েছিল যেন উনি নিজের মেয়েকে না, কোনো ভিখারিকে তাড়িয়ে দিচ্ছেন। কিন্তু তানহা আপা তখনও শান্ত। খাবারগুলো গুছিয়ে টেবিলে রাখছিল আর বলছিল, আপনি ঠিকমতো ওষুধ খাইতেছেন তো? চাপ নিয়েন না, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আমি অবাক হয়ে শুধু দেখছিলাম, মানুষ এত অপমানের পরও এত নরম থাকতে পারে। বিকেলের দিকে আমরা বের হয়ে এলাম। বাড়ির গলি পার হতেই আপা হঠাৎ থেমে গেল। তারপর আচমকা কাঁদতে শুরু করলো, এমন কান্না যেন বহুদিন ধরে বুকের মধ্যে আটকে ছিল। কাঁপা গলায় বলল, আমি কি করছি বলতো, কি দোষ ছিল আমার? আমি চুপ। আপা চোখ মুছতে মুছতে বলল, আমার মেয়েটা অসুস্থ, ওষুধ কিনতে কষ্ট হয়, জামাইয়ের ইনকাম কম, তারপরও তোদের কাছে কোনোদিন কি কিছু চাইছি? আমার বুকের ভেতরটা ধকধক করছিল। ও আবার বলল, তোরা সবাই জানতিস আমার অবস্থা, তারপরও কেউ একটা কথাও বললি না। আমি তখন কোনো উত্তর খুঁজে পাইনি, কারণ সত্যিটা খুবই নিষ্ঠুর ছিল। আমরা সবাই নিজের স্বার্থ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে নিজের বোনটার কান্নাও দেখতে পাইনি। এরপর আরো একটা জিনিস ধীরে ধীরে বুঝলাম, আমরা কেউ আবার খোঁজ না নিলেও তানহা আপা প্রতি সপ্তাহে ওনার কাছে যেত, ওষুধ নিয়ে যেত, খাবার রান্না করে দিত, ঘর গুছিয়ে দিত। আর আব্বা প্রতিবারই ওকে কষ্টের কথা শুনিয়ে দিতেন। তবু আপা কখনো যাওয়া বন্ধ করেনি। কিন্তু এক সপ্তাহে প্রথমবারের মতো তানহা আপা আর গেল না। সেদিন বিকেলে আব্বা হঠাৎ আমাকে ফোন দিলেন, গলায় অদ্ভুত অস্থিরতা। বললেন, তোর আপা আজকে আসে নাই? আমি অবাক হয়ে বললাম, না তো। কিছুক্ষণ